শিরায় শিরায় শিব আছেন, আছেন হৃদয় ভরে। আজও শিব, কালো শিব আছেন বিশ্বজুড়ে। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটি জ্যোতির্লিঙ্গে ঘেরা মধ্যপ্রদেশের আমরা একদম অন্তিম পর্বে পৌঁছে গেছি। আজকের পর্বে তোমরা দেখবে ভারতের আরও একটি জ্যোতির্লিঙ্গ দর্শন, মামলেশ্বর দর্শন। বাঙালি ব্লগার মধ্যপ্রদেশকে নিয়ে খুব কম ব্লগ বানিয়েছে, অনেকেই বানিয়েছে কিন্তু খুব কম। চলো বন্ধুরা, তোমরা দেখবে আমার ক্যামেরায় আমার সাথে মধ্যপ্রদেশ ভ্রমণ। চলো বন্ধুরা, মামলেশ্বর দর্শন শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। মধ্যপ্রদেশের হিস্ট্রি বলতে গেলে বলতে হয় ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো মধ্যপ্রদেশ। ছত্তিশগড় যখন মধ্যপ্রদেশের সাথে ছিল তখন সবথেকে বড় রাজ্য হিসাবে ধরা হতো মধ্যপ্রদেশকে। আর এখানে কি নেই, সমস্ত কিছু আছে, জঙ্গল থেকে শুরু করে পাহাড়, নদী। ভারতের একদম মানচিত্র দেখলে পুরো মাঝখানে অবস্থিত এই মধ্যপ্রদেশ। দৃশ্যগুলো সত্যি খুব রোমাঞ্চকর। বাঙালি ব্লগার মধ্যপ্রদেশকে নিয়ে খুব কম ব্লগ বানিয়েছে, অনেকেই বানিয়েছে কিন্তু খুব কম। চলো বন্ধুরা, তোমরা দেখবে আমার ক্যামেরায় আমার সাথে মধ্যপ্রদেশ ভ্রমণ। তো বন্ধুরা, এটা হলো ওমকারেশ্বর মন্দির থেকে মামলেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা। তো বন্ধুরা, আমরা এখন মামলেশ্বর মন্দিরে চলে এসেছি। ওমকারেশ্বর দর্শন করার পর আমরা মামলেশ্বরে এসেছি। আর এই দুটো জ্যোতির্লিঙ্গ মানে ওমকারেশ্বরে যে জ্যোতির্লিঙ্গ আছে এবং মামলেশ্বরে যে জ্যোতির্লিঙ্গ আছে, সেই দুটো জ্যোতির্লিঙ্গকে একসাথে একত্রে বলা হয় ওমকারেশ্বর মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো ওমকারেশ্বর দর্শনের জন্য যারা আসবে তারা প্লিজ এই মন্দিরটাতেও দর্শন করবে। দুটো জ্যোতির্লিঙ্গরই মাহাত্ম্য অনেকটা। ওমকারেশ্বর বাস স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে মমলেশ্বর মন্দির মধ্যপ্রদেশের ওমকারেশ্বর শহরে অবস্থিত একটি পবিত্র হিন্দু মন্দির। এটি নর্মদা নদীর দক্ষিণ তীরে ওমকারেশ্বর মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত। এটি একটি খুব জনপ্রিয় মন্দির এবং ওমকারেশ্বর প্যাকেজের অংশ হিসাবে অবশ্যই দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। মামলেশ্বর মন্দির অমরেশ্বর মন্দির হিসাবেও পরিচিত। এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে মামলেশ্বর মন্দিরের অমরেশ্বরকে প্রণাম না করে ওমকারেশ্বরের তীর্থযাত্রা সম্পূর্ণ হয় না, কারণ এটি ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বরেরই অংশ। আর ওমকারেশ্বর মামলেশ্বর দুটো মন্দির মিলেই একটা জ্যোতির্লিঙ্গ ধরা হয়, যেটা হলো ওমকারেশ্বর মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। পুরাণ অনুসারে রক্তবীজ নামে এক রাক্ষস ছিল, যার বর ছিল যে প্রতিবার তার রক্তের ফোঁটা মাটিতে পড়লে সে পুনর্জন্ম পাবে। যখন সে পৃথিবীতে সর্বনাশ করতে শুরু করেছিল, দেবতারা কেউই তাকে পরাজিত করতে পারছিলেন না। তখন দেবতারা সবাই মিলে ভগবান শিবের সাহায্য চেয়েছিলেন। সেই সময় মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন এবং মাটিতে পড়ার আগেই রাক্ষসের রক্ত খেয়েছিলেন। এই কাজটি রাক্ষসকে ধ্বংস করতে সাহায্য করেছিল এবং দেবতারা বিশ্বের নিয়ন্ত্রণ রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। ভগবান শিব যেই স্থানে অসুরের রক্ত খেয়েছিলেন, সেই স্থানটি এখন মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ বলে মনে করা হয়। পুরাণে আমরা শুনেছি সবসময় মান্ধাতার আমল, তো মান্ধাতা এইখান থেকেই তৈরি হয়েছিল। মান্ধাতার যিনি রাজা ছিলেন, ওনার দুই সন্তান এখানে শিব পূজা করেছিলেন বিন্ধ্য পর্বতের কাছাকাছি। তো ওনাদের পূজাতে তুষ্ট হয়েই ভগবান শিব দর্শন দিয়েছিলেন এবং এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেটা হলো ওমকারেশ্বরে। তো যাই হোক, আমরা যেটা বলি মান্ধাতার আমল এখান থেকেই সূচনা হয়েছিল। যতটা সহজ আমাদের জার্নিটা মনে হচ্ছে, ততটা কিন্তু সহজ নয়। আমরা এই মন্দিরটার কাছাকাছি পৌঁছাতে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। যা ভিড় দেখছি, এখনো মহাদেবের কাছে পৌঁছাতে 1 ঘন্টারও বেশি টাইম লাগবে। ভিড়ের চাপটা শুধু দেখো, পড়ে গিয়ে মরে যাওয়ার মতো অবস্থা, তাও মুখে হাসি নিয়ে ভোলা বাবার দিকে এগিয়ে যাচ্ছি।
এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাও একটু চেষ্টা করছি। মহাদেবের দর্শন তোমাদের করাতে পারলাম না, কিন্তু দেখতে পাচ্ছ গর্ভগৃহের মধ্যে মহাদেবকে ছুঁয়ে সবাই পুজো দিচ্ছে। এর থেকে শান্তির মনে হয় আর কিছু হয় না। অন্য কোনো জ্যোতির্লিঙ্গে কিন্তু এরকম দেখিনি। সেখানে মহাদেবের বেশ অনেকটা দূর দিয়ে লাইনটাকে পাশ করিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আমরা এই দর্শন করে বেরোলাম। এই হলো মামলেশ্বর মন্দির। আর যেটা মামলেশ্বর মন্দিরের হিস্ট্রি বলতে গিয়ে মাথায় আসে, শ্রী আদি শঙ্করাচার্য মহাশয় নাকি এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। আর যেখানে সত্যি মানে ভগবান শিব নিজে থেকে প্রতিষ্ঠিত হয়েছেন সেটা হলো ওমকারেশ্বর। তো এটা পুরাণে আছে। তো যাই হোক, মোটামুটি এই ইতিহাসটাই আমরা জানি। তো বন্ধুরা, অন্য অন্য যে আমরা শিবলিঙ্গ দর্শন করেছি সেখানে আমরা গর্ভগৃহে প্রবেশ করতে পারিনি, অনেকটা দূর থেকে দেখতে হয়েছে। আর মামলেশ্বর মন্দির এমন একটা মন্দির যেখানে গর্ভগৃহেতে আমরা গিয়ে জল ঢালতে পেরেছি এবং ওখানে ছুঁয়ে দেখতে পেরেছি। এটা এখানে একটা সুবিধা দেয়। আর বাইরে থেকে অনেক পুরোহিত বলে যে আমি পুজো দিয়ে দেবো, সামনে থেকে চলুন, কিন্তু তোমরা এগুলো শুনবে না, ওখানে তুমি নিজে গিয়েই করতে পারবে, শুধু শুধু পুরোহিতকে টাকা দেওয়ার দরকার নেই। দেখিয়েছি যেখান থেকে এই সাইডের ভিউটা দেখা যাচ্ছিল। আর আমরা মামলেশ্বর মন্দির দর্শন করার পর আমরা এসেছি মামলেশ্বর মন্দিরের ঘাটে। তো এখানেও বোটিং আছে, বোটিংয়ে করে এপার থেকে ওই পারে যাওয়া যায়। 30-40 টাকা করে নেয়। অনলি শুধু ছেড়ে দিয়ে চলে আসবে ওমকারেশ্বর মন্দিরে। আর না হলে একটা বিকল্প রাস্তা, ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়া যায়। মামলেশ্বরে যে ঘাটটা আছে সেই ঘাটটায় তোমরা অবশ্যই আসবে। এখান থেকে পুরো ওমকারেশ্বর মন্দিরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়, পুরো মন্দিরটাকে একসাথে খুব সুন্দরভাবে দেখা যায়। আর যদি তোমরা এখানে আসো, প্লিজ একটা দিন সময় নিয়ে আসো, দুটো মন্দিরই দর্শন করো। আর একটা দিনে এখানে অনেক এনজয়মেন্ট লুকিয়ে আছে, তোমরা এখানে এসে আমার থেকেও বেশি বেশি করে এনজয় করে যাও। মামলেশ্বর ঘাট থেকে অটো ধরে আমরা এখন ওমকারেশ্বর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আসাটা ঠিক যেমন আনন্দের হয়, যাওয়াটা এর থেকেও বেশি কষ্টের হয়। ওমকারেশ্বর থেকে আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হলো ওমকারেশ্বর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাস পাবো ইন্দোরের জন্য। ইন্দোর থেকে আমাদের আজকে ট্রেন আছে, কারণ ওমকারেশ্বর থেকে কোনো ট্রেন লাইন নেই, তাই আমাদেরকে ইন্দোর যেতে হচ্ছে। ইন্দোর টু আহমেদাবাদ আমাদের ট্রেন। আর আমাদের ডেস্টিনেশন এখানেই প্রায় শেষ বলা যেতে পারে। জার্নিটা শুরু হয়েছিল বিকেলের পর থেকে। সন্ধ্যার ক্লিপগুলো অন্ধকার বলে বেশি কিছু নিইনি। আমরা ইন্দোর বাস স্ট্যান্ডে নামলাম, পাশেই স্টেশন। এবার আমরা স্টেশনে যাব। আর ইন্দোর দেখতেই পাচ্ছ কিরকম সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 8টা। আমরা ইন্দোরে নামলাম। এটা হচ্ছে ইন্দোরের বাস স্ট্যান্ড আর পাশেই হলো স্টেশন। এখানে রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ভারতের মধ্যে ইন্দোর হলো স্মার্ট সিটি এবং সবথেকে ক্লিনেস্ট সিটি। পরিষ্কার পরিচ্ছন্নের জন্য 1 নম্বরে আছে। তো এবার আমরা স্টেশনে যাব কিছু ডিনার করে, বাড়ি ফেরার পালা। সত্যি ট্যুরটা শেষ হয়ে গেল, মনটা খুব খারাপ লাগছে। বেশ ভালো এনজয়মেন্ট হয়েছে। রাত্রি 11টায় আমাদের ট্রেন আছে ইন্দোর থেকে আহমেদাবাদ পর্যন্ত। তো বন্ধুরা, আমরা ব্লগ এখানেই শেষ করছি। তোমাদেরকে গুড বাই জানিয়ে চলো, ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। জার্নি করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, ভাবলাম ডিনারের আগেই ব্লগটা শেষ করে দিই, তারপর ট্রেনে ঘুমিয়ে যাব। কিন্তু এখানে স্টেশনের যে পরিবেশটা না শেয়ার করে থাকতে পারলাম না। এতটাই পরিষ্কার, কেউ যদি একটু অল্প নোংরা করে দেয় সেটা কি সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে। আমরা বিভিন্ন জাংশনে দেখি প্লাস্টিক কত কিছু পড়ে আছে, এখানে দেখো একদম ক্লিন, পুরো যেন এয়ারপোর্ট ভাইব আসছে। যাই হোক, আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে ক্রিসমাস ট্যুর নিয়ে রাজস্থান ব্লগের সাথে। চলো আজকের মতো বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমাদের ব্লগের ওয়েট করো।